কিয়ামত হলেও ইউনিট সরকারের অধীনে কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না। তো ইউনিট সরকাররা যেটা করছেন এটা কিন্তু পালানোর কাজই করছেন। আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এদেরকে বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না তারা। এই বগিচকে ইতিহাস তোমরা বানাইলে 2 দিন পরে তোমরা ইতিহাসের শ্রেষ্ঠ রাজাকার হিসেবে তোমরা দাবিতে হবা। ভিতরে থেকে কিংস পার্টি না কুইং পার্টি বানানোর জন্য তারা মরিয়া পাগল হয়ে গেছে। সংবিধান বাতিলও করে দিয়েছেন, আবার রাষ্ট্রপতিও বহাল রাখছেন। এইটা কোনো রাষ্ট্রের ক্ষমতাসীন ব্যবস্থা হতে পারে না, এটা কোনো ব্যবস্থা কাঠামো হতে পারে না। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। তো ইউনিট সরকাররা যেটা করছেন এটা কিন্তু পালানোর কাজই করছেন, কারণ জনগণ এখন তাদের উপর খুব বিক্ষুব্ধ হয়েছে। তাদের যে মূল লক্ষ্য ছিল, তাদের মূল লক্ষ্য কী ছিল, তাদেরকে কী কারণে বসানো হয়েছে? অনলি 3টা পারপাস সার্ভ করার জন্য। প্রথম পারপাসটা কি? সংস্কার কাজটাকে সুষ্ঠুভাবে এটা করার জন্য, সংস্কার করার জন্য। সংস্কার কতটুকু হয়েছে, কী হচ্ছে, এখনও দৃশ্যমান কোনো সংস্কারের কাজ দেখা যায় নাই। দ্বিতীয় কাজটা কী হয়েছে? দ্বিতীয় কাজটা যারা আহত তাদেরকে পুনর্বাসন, যারা নিহত তাদের পরিবারের ক্ষতিপূরণ, তাদের দেখভাল করা একটি কর্মকাণ্ড, সেইটা তারা কোনোভাবে বাস্তবায়ন করতে পারে না। কারণ যারা আন্দোলনকারী, যারা আহত হয়েছে, তারা রাস্তায় কান্নাকাটি করে। কুমিল্লায় দেখেছেন না, নিহত হয়েছে আসিফদের পরিবারে তাদের দ্বারস্থ হতে চেয়েছে, তাদের কেউ দেখভাল করে নাই, কোনো খোঁজখবর নেয় নাই। আর তৃতীয় দাবিটি কী ছিল? তৃতীয় দাবিটি ছিল এই ফ্যাসিবাদী সরকার যারা ছাত্রদেরকে হত্যা করেছে, এই হাজার হাজার মানুষকে হত্যা করেছে, যারা আহত করেছে, তাদেরকে বিচারে আওতাধীন আনা। কয়টা দৃশ্যমান বিচার আপনারা দেখেছেন? আওয়ামী লীগের নেতারা পাড়া মফস্বল এলাকায় সবগুলা ঘুরে বেড়াইতেছে। তো তাদের উপর যে এই গণপুত্থান পরবর্তী মুহূর্তে যে দায়িত্ব ছিল, সেই দায়বদ্ধতার জায়গায় তারা পূর্ণ করতে পারেনি। এখন আসেন আরেক কথা বলে, কেন তারা পালাতে হবে কিনা। এখন আমি জানি না, হাসিনা পালাইছে, আরেকজন মনে করতে পারে আমি পালাবো না, আমি দেশে থেকে ফেস করবো। আর মঈনুদ্দিন ফখরুদ্দিন দেশ ছেড়ে পালাইছে, এরা বলতে পারে আমরা থাকবো, ঠিক আছে না? কিন্তু থাকবে কিনা আলটিমেটলি যদি আপনি আবার এই তারা যেইভাবে শাসনভার ক্ষমতাকে এখন কাটাচ্ছেন, ভবিষ্যতে কোনো গণতান্ত্রিক সরকারে তাদের এগেনস্টে মামলা করতে পারে। উপদেষ্টা যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তারা কেউ পালন করে নাই। স্পষ্টভাবেই পরবর্তীতে যারা আসবে ক্ষমতায়, তারা আইসে এদের বিরুদ্ধে মামলা করতে পারবো। কারণ এরা তো সংবিধান মাইনা, এরা কি সংবিধান মেনে সরকার? কোনো প্রকার সংবিধান বাতিল করে দিছে, মানে দুনিয়াতে এই ধরনের রাষ্ট্র ক্ষমতা কোথাও আমি দেখি নাই। মানে এটা তো মনে করেন সামরিক জান্তা সরকারের এরকম না। ব্যাপারটা হয়েছে গিয়ে আপনি সংবিধান মানলেন না, তাই রাষ্ট্রপতি কই থেকে এলো? এর কি আসমান থেকে পড়ছে? সংবিধান বাতিলও করে দিয়েছেন, আবার রাষ্ট্রপতিও বহাল রাখছেন। এইটা কোনো রাষ্ট্রের ক্ষমতাসীন ব্যবস্থা হতে পারে না, এটা কোনো ব্যবস্থা কাঠামো হতে পারে না। স্পষ্টভাবে এটা একটি বিশৃঙ্খল পরিস্থিতি। সামনে যারা গণতান্ত্রিকভাবে যারা ক্ষমতায় আসবে, তারা বলবে এদের বিরুদ্ধে মামলা করতে হবে। তারা কোন উপায়ে এতদিন ক্ষমতায় ছিল? 3 মাস ক্ষমতায় থাকতো, 4 মাস থাকতো, একটা নির্বাচন দিয়ে তারা বিদায় নিত। কিন্তু তারা আলটিমেটলি সেই কাজটা তারা করে নাই। 1 বছরও অলরেডি হ্যাভ পাস্ট। আবার ফেব্রুয়ারিতে মনে করেন তার নির্বাচনে ঘোষণা করছে। আমি তো বলছিলাম কিয়ামত হলেও ইউনিট সরকারের অধীনে কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না। এরা ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে সক্ষমতা তাদের নাই, তারা পারবে না। এখন পালাইতে হইব কিনা স্পষ্টভাবে বলি, কে পালাইলো না পালাইলো সেটা জানি না আমরা। বাস্তবিক পক্ষে ছাত্র উপদেষ্টা যে কয়জন আছে, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এদেরকে বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না তারা। এরা কেমনে থাকবে? তারা ছাত্র উপদেষ্টাদের কেন দেওয়া হয়েছে? তাদের দেওয়া হচ্ছে ছাত্রদের সবচেয়ে বড় একটি রিপ্রেজেন্টেটিভ হিসাবে। কারণ অনেক ময়মুরব্বীরা হেনে গেছে, এনজিও স্টাইলের উপদেষ্টা পরিষদ হয়েছে, সবাই তো ছাত্রদের সম্পর্কে জানে না। যারা আন্দোলন সংগ্রাম করছে, যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব দিছে, তাদেরকে সেইখানে ছাত্র প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে এই বিষয়গুলোকে অবজার্ভ করার জন্য, তদারকি করার জন্য। তারা কোনো খবরই লয় না, তারা গিয়ে রাজনীতিক আশায় মত্ত হয়ে গেছে। এমনকি তারা ভিতরে থেকে কিংস পার্টি না কুইং পার্টি বানানোর জন্য তারা মরিয়া পাগল হয়ে গেছে। কয়েকবার বলেছিল তারা, আমরা তো সরকারের অংশবিশেষ না, আমরা তো ওই কোনো দলের কিছু না। কিন্তু হোটেল থেকে, রেস্টুরেন্ট থেকে বের হইতে মুখে মাস্ক পরে আসিফকেও দেখা গেছে। সুতরাং সেই জায়গা থেকে বলতে, অন্যকে পালাইলো কি পালাইলো না সেইটা আমরা জানি না। এই যে আপনারা দেখছেন দক্ষিণ সিটি কর্পোরেশনে ওই আপনার কোর্টের রায়কে তারা উপেক্ষা করে তাদের মন মতো করে বসাইছে, তারা কোর্টকে উপেক্ষা করে ফেলাইছে। আগে ক্যাঙ্গারু কোর্ট ছিল হাসিনার সময়, তারা আবার তাদের অধীনে ক্যাঙ্গারু কোর্ট বানাইছে। তারা যেটা চায় সেটা বাস্তবায়ন করতে চাইছে। সুতরাং স্পষ্টভাবে বলতে চাই, আর দুর্নীতির তদন্ত যদি করা হয়, এরা তো আমি একটা শিওর দিতে পারি, এই উপদেষ্টারা দেশে স্পেসিফিক্যালি যারা ছাত্র উপদেষ্টা থেকে হচ্ছে, আপনি সম্পদ দেখেন না এদের কী পরিমাণ সম্পদ যে বের হবে কয়দিন পরে। এরা অনেক চালাক, কারণ হাসিনা তো রাস্তা দেখাই দিয়ে গেছে যে কীভাবে চালাকি করতে হয়। সেই চালাকির পরেও তারপরে তাদের যে সম্পদ পাবে সেটার হিসাব তারা জীবনে দিতে পারে না। ভাই 2 দিন আগে আমি খাইতে পারছি না, তখন আমার কোটি কোটি টাকার সম্পদ কই থেকে হইল? ভাই আসমান থেকে পড়ছে? সুতরাং স্পষ্টভাবে আমি বলতে চাই, আজকে যারা ছাত্র উপদেষ্টা হয়েছে, ছাত্র থেকে গিয়ে তাদের কোনো ছাড় বাংলাদেশের
এই লক্ষ লক্ষ ছাত্র জনতা সেটা মানবে না ভাই। এটা ছাত্র জনতার আন্দোলনে গণঅভ্যুত্থান ঘটিত হয়েছে, এত মানুষ মারা গেছে, একজন মারা গেছে, দল্লা মুগ্ধই মারা গেছে, মাহফুজুর রহমান মুগ্ধ, স্নিগ্ধ তার ভাই স্নিগ্ধের একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই ফাউন্ডেশনে, যে সেই জুলাই ফাউন্ডেশনের কাজই নাই, তাকে এখান থেকে সরাই দেওয়া হয়েছে। একটা বিষয় সবচেয়ে মুখ্য দরকার ছিল, এই জুলাই অধিদপ্তর, জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তীতে তাদের নামে একটি অধিদপ্তর করা দরকার ছিল। সে অধিদপ্তর করছেন, অধিদপ্তর করলে সেই অধিদপ্তরের দায়িত্বে তাদের দেখভাল সব কিছু করতো, সেই অধিদপ্তরটা পর্যন্ত করতে পারে নাই। এটা কার ব্যর্থতা? এটা আমি সকল উপদেষ্টাদের দিতে চাই না, যারা বুড়া বার্ধক্য এনজিও কমিটি থেকে আসছে, বন্ধুবান্ধব বিল্লা তৈরি করছে, তাদের দিতে চাই না। তোমরা ছাত্র প্রতিষ্ঠা ছেড়ে তোমরা কী করছো ভাই? তোমাদের তো দায়িত্ব ছিল আলাদা একটি অধিদপ্তর তৈরি করা তাদের জন্য, সেইটা তোমরা করতে পারো না। সুতরাং আর কে পালাইলো নাকি হেরে আমি জানি না। মাহফুজ আলম যে ধরনের কথাবার্তা বলছে, বাবারে বাবা, এদের কথাবার্তা দেখলে, কদিন আগে দেখছেন একটা ছাত্র অধিকার পরিষদ নির্যাতন শিকার হইতে এই পর্যন্ত আসছে, উনি স্ট্যাটাস দিচ্ছে কারা ভূমিকা রাখছেন, ছাত্র অধিকার পরিষদ নাই, মনে হইতেছে মায় বানায় ফুতে বেছে ইতিহাসের মতো তারা নিজের মতো করে বানাইতেছে। এই বগিচকে ইতিহাস তোমরা বানাইলে 2 দিন পরে তোমরা ইতিহাসের শ্রেষ্ঠ রাজাকার হিসেবে তোমরা দাবিতে হবা। আমি স্পষ্টভাবে বলতে চাই, কয়েকটা জায়গায় তথ্য পাইছেন না, কেউ 5 কোটি ছাড়া কথা বলে না, কেউ 10 কোটি ছাড়া কথা বলে না, এটা জনগণ বের করবে। কোটি কোটি হাজার হাজার কোটি টাকা কামাইছে, পলক আকাশে বাতাসে টাকা কামাইছে, কোনো সুষ্ঠু ডকুমেন্ট নাই, টাকার পাহাড় করছে, এখন জেলের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাতে হইতেছে। তোমরাও কিন্তু বাংলাদেশে থাকলে জেলের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাতে হইব, জবাব দিয়ে শেষ করতে পারবে না। তো দেখা যায় বাড়ির কিছু নেই, মা বাবার কিছু সম্পদ নেই, কোটি কোটি টাকা মালিক হয়েছে, কেমনি হয়েছে? আবার ওনার বাইকে দিয়েও সিডনির কদিকে তথ্য বাইরিল, ওই জায়গায় নাকি মাহফুজ আলমের ভাই টাকা লেনদেন করতেছে, কি করতেছে, এগুলো সব প্রকাশ পাবে, সব। এনএসআই ডিজিএফআই আজকে তোমাদের পক্ষে কাজ করছে, আগামী দিন যারা ক্ষমতা যাবে তাদের পক্ষে কাজ করবে। তোমরা বিন্দুমাত্র কোথাও পালাইতে পারবে না, এদেরকে পালাইতে মানে দেশে থাকতে পারবে না, অবশ্যই দেশের বাইরে পলায়ন করতে হইব, আর দেশে থাকলে ওই জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে দিন যাপন করতে হবে।